সপ্তর্ষি কোথায়? ওকে, স্টার্ট করব। আজকে যখন নেটের প্রবলেম সবারই, আজকে খুব বেশি পড়াবো না আমরা, তাও যতটা সম্ভব আমরা করে নিচ্ছি, আমরা একটু বুঝে নিই, ঠিক আছে? একটু খুব ইন্টারেস্টিং জিনিস আমরা পড়বো, ঠিক আছে? জাস্ট প্রিন্সিপালটা আমরা বুঝে নিই, কারণ কালকে এটারই একটা কন্টিনিউয়েশন হবে। আজকে আমরা যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে এবং আমার গলা শোনা যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা পড়ছি আর কি, যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, এবং আগামীকাল আমরা যেটা পড়বো সেটাকে বলবো ফ্লেম ফটোমেট্রি বা অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপি। হ্যাঁ বলো বলো, আরে বলো, কে দুবার স্যার স্যার বললো? কি হলো, শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, কিন্তু কে বললো বুঝতে পারলাম না, সবার তো অফ আছে। আচ্ছা ঠিক আছে, বলছি আজকে আমরা যেটা পড়ছি সেটা অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, আর আগামী কাল যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপি, বা ওভাবে আমরা দুটোকে মিলিয়ে ঝুলিয়ে পড়বো, কোনো ব্যাপার না। আজকে বেশিক্ষণের ক্লাস হবে না, আই ক্যান গ্যারান্টি ইউ। তো নেটের প্রবলেম থাকলে আমারও আছে কিছু, আজকে সমস্যা হচ্ছে কোনো কারণে, ইটস ওকে, হয়তো একটা উৎসবের দিন সেই জন্য। যেটা ব্যাপার হচ্ছে যে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, ঠিক আছে? এই যে ব্যাপারটা, আমি একটা খুব ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই। সেটা হচ্ছে, তোমরা বাজি পুড়িয়েছো তো, সবাই বাজি পুড়িয়েছো? আরে কি বাজি পুড়িয়েছো? বিশাল দাম বাজির। না না, হ্যাঁ স্যার পুড়িয়েছি। পুড়িয়েছো তো? তাহলে এই যে ডিফারেন্ট তার যে পোড়াচ্ছো, হ্যাঁ, এই এক একটা তারের এক একটা কালার আসে তো। ম্যাগনেসিয়াম ওয়্যার পুড়িয়েছো, তার একটা কালার আসে, আবার কপারের তার, তার একটা কালার আসে। আলাদা আলাদা যে তার আমরা বাজি হিসেবে পোড়াই, তার আলাদা আলাদা কালার আসে। তোমরা ফ্লেম টেস্ট করেছো কেমিস্ট্রিতে? হ্যাঁ স্যার করেছি। তাহলে হ্যাঁ স্যার করেছি। তাহলে এক একটা নির্দিষ্ট এলিমেন্টের এক একটা ডিফারেন্ট কালার আসে তো। প্রশ্নটা হচ্ছে যে এই এই যে কালার আলাদা আলাদা আসার ব্যাপারটা, এটা কেন? কোনো আইডিয়া? কোনো আইডিয়া এটা কেন হয়? জয়েন করলো না তো স্যার ইলেকট্রন গুলো মানে নিম্নতম কক্ষ স্তর থেকে ওই যে তাপটা দিই সেখান থেকে শক্তি গ্রহণ করে উচ্চতর শক্তি স্তরে যায়। এবার ওটা যখন তাপটা বিকিরণ বা নিচের স্তরে ফিরে আসতে যায়, তখন তাপটাকে ছেড়ে দেয়, সেটা আমরা আলোক শক্তি রূপে দেখতে পাই, তার ফলে কালারটা হয়। অসাধারণ উত্তর, কে মৈনাক বললে? হ্যাঁ স্যার। ফুল মার্কস। আচ্ছা, এই এক্স্যাক্টলি এই কারণেই কালারটা হয়। এবং এই যে নিম্নতম কক্ষ থেকে উচ্চতর কক্ষে যাচ্ছে, এই দুটোর মধ্যে যে এনার্জির পার্থক্যটা, সেটা কিন্তু নির্দিষ্ট, ঠিক আছে? প্রত্যেকটি অণুর ক্ষেত্রে বিভিন্ন এলিমেন্ট আছে, ধরো সোডিয়ামের ক্ষেত্রে একটা, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে একটা, গোল্ডের ক্ষেত্রে একটা, কপারের ক্ষেত্রে একটা, এটা কিন্তু নির্দিষ্ট। ফলে যে এমিশনটা হবে ওটা কিন্তু একটা পার্টিকুলার কালারের হবে। বাজি যে বানানো হয় না, তোমরা ফ্লেম টেস্টে যে প্রিন্সিপালটা ব্যবহার করো, ওই সেম প্রিন্সিপাল কিন্তু বাজির ক্ষেত্রেও ব্যবহার করা হয়। যে আমরা যে এলিমেন্টটা দিয়ে বাজিটাকে তৈরি করব, সেই কালারটা কিন্তু আমরা দেখতে পাবো। ক্লিয়ার হচ্ছে? এইবারে মৈনাক একটা কথা বলল যে আমরা যে তাপটা দিই, সেই তাপটা গ্রহণ করে একটি ইলেকট্রন নিম্নতম কক্ষ থেকে উচ্চতর কক্ষে যায়। এইবারে এই যে গ্রহণ করার যে ব্যাপারটা, তাপটা যে গ্রহণ করার ব্যাপারটা, দ্য অ্যাবজর্পশন অফ দ্য হিট,
that is being manifested in atomic absorption spectroscopy. ঠিক আছে, আর যে ব্যাপারটা হচ্ছে যে উচ্চতর থেকে নিম্নতর কক্ষে আসছে এবং একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে লাইট সে এমিট করছে, that is being manifested in atomic emission spectroscopy বা flame photometry. Flame photometry বা atomic emission spectroscopy তে তাহলে কি ব্যবহার করা হচ্ছে, যে না ও উচ্চতর একটা কক্ষের থেকে নিম্নতর কক্ষে আসছে, এই যে ট্রানজিশনটা from a higher energy state to a lower energy state, that gets manifested, okay, in কিসের ফর্মে, in the form of light of a particular wavelength. এবং এই পার্টিকুলার ওয়েভলেংথের লাইটটা আমরা যেটা স্টাডি করব সেটা কিন্তু হচ্ছে গিয়ে অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপি বা ফ্লেম ফটোমেট্রির ক্ষেত্রে। আর যেটা মৈনাক বলছে যে তাপ গ্রহণ করে উচ্চতর থেকে এই নিম্নতর থেকে উচ্চতর কক্ষে যাচ্ছে from a lower energy level to a higher energy level, that is something we study in atomic absorption spectroscopy. এইবার ব্যাপারটা হচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট এলিমেন্টের ক্ষেত্রে, ধরো তুমি সোডিয়াম নিচ্ছ, তুমি ম্যাগনেসিয়াম নিচ্ছ, তুমি পটাশিয়াম নিচ্ছ, তুমি আয়রন নিচ্ছ, এগুলো এক একটি নির্দিষ্ট এলিমেন্ট, ঠিক আছে, আর্সেনিক নিচ্ছ, যে কোনো গোল্ড নিচ্ছ, কপার নিচ্ছ, তাহলে যে কোনো নির্দিষ্ট এলিমেন্টের ক্ষেত্রে এই যে পার্থক্যটা, এনার্জির পার্থক্যটা from the lower energy level to the higher energy level or from the ground state to the excited state, that is constant. সেটার কিন্তু একটা নির্দিষ্ট মান আছে। ফলে যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো সে শোষণ করবে এবং যখন হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে আসবে তখন যে লাইটটা রেডিয়েটেড হবে, দ্যাট উইল হ্যাভ আ পার্টিকুলার ওয়েভলেংথ, সেটার কিন্তু একটা নির্দিষ্ট ওয়েভলেংথ থাকবে। ওকে, দ্যাট মিন্স the light absorbed by the element for going from a lower energy level to a higher energy level will have a specific wavelength, and we study that wavelength in atomic absorption spectroscopy. আবার বলছি, তুমি যখন একটা ফ্লেম বা একটা লাইট দিচ্ছ তখন লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে যাওয়ার জন্য তখন কি হচ্ছে, একটা স্পেসিফিক ওয়েভলেংথের লাইট লাগছে, সেই লাইটটা আমরা স্টাডি করছি ইয়ে হচ্ছে ইন অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, ঠিক আছে। আবার যখন ও হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে আসছে তখন একটা স্পেসিফিক ওয়েভলেংথের লাইট এমিট করছে, যেটাকে আমরা ফ্লেম বলছি, ফ্লেম ফটোমেট্রি, সেটারও কিন্তু একটা স্পেসিফিক এনার্জি আছে। এই অবধি যদি কারোর কোনো ডাউট থাকে তো বলো আমায়। বলো, এখানে প্রিন্সিপালটা একটু পড়ো। The ground state atoms of a particular element, এটা হচ্ছে কি অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি প্রিন্সিপাল, অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপি বা ফ্লেম ফটোমেট্রি না। The ground state atoms of a particular element are receptive of light radiation of their own specific resonance wavelength. হ্যাঁ, মানে একটা নির্দিষ্ট ওয়েভলেংথের লাইট রেডিয়েশন ও নেবে for going from a lower energy level to a higher energy level. In this way, when a light of this wavelength passes through a flame, a part of the light will be absorbed, and this absorption will be proportional to the intensity of atoms in the flame. ঠিক আছে, কতগুলো সেই নির্দিষ্ট অ্যাটম আছে, সে সোডিয়াম, সেটা 587 ন্যানোমিটারে অ্যাবজর্ব করবে, তাহলে কতটা সোডিয়াম আছে আমি যদি দেখি যে 587 ন্যানোমিটার ওয়েভলেংথের লাইটের অ্যাবজর্পশন থেকে কিন্তু সেটা আমি স্টাডি করতে পারবো। ওকে, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে তাহলে যদি সোডিয়াম প্রেজেন্ট থাকে তাহলে মানে যদি আমি দেখছি যে 587 ন্যানোমিটার এই ওয়েভলেংথের রেডিয়েশন অ্যাবজর্বড হয়ে যাচ্ছে, ওকে, দ্যাট মিন্স সোডিয়াম ইজ প্রেজেন্ট। Another important thing that we see, that is যে কতটা অ্যাবজর্পশন হচ্ছে of that particular wavelength radiation
is directly proportional to the concentration of the element. ঠিক আছে, is directly proportional to the concentration of the element. মানে সোডিয়াম আছে কিনা কোয়ালিটেটিভলি সেটা আমি বুঝতে পারছি, ঠিক আছে, আর থাকলে কতটা অ্যাবজর্বেন্স হচ্ছে সেইটার উপর ভিত্তি করে কতটা সোডিয়াম আছে আমি সেটা বুঝতে পারছি। কোয়ালিটেটিভলি আদৌ সোডিয়াম আছে কিনা সেটা আমি বুঝতে পারছি, আর কোয়ান্টিটেটিভলি যদি সোডিয়াম থেকে থাকে তাহলে কতটা সোডিয়াম আছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি। ইজ ইট ওকে? এইবার ব্যাপারটা হচ্ছে যে এটার একটু আমরা ইতিহাসটা দেখে নিই। অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, ঠিক আছে, এটা অ্যালেন ওয়ালশ 1950s এ আবিষ্কার করেছিলেন। মেইনলি কিন্তু কোয়ালিটেটিভ ডিটারমিনেশন অফ ট্রেস মেটালস, ঠিক আছে, মানে কোয়ালিটেটিভলি একটা স্যাম্পেলে ধরো আমি অলি তোমার বাড়ির ওখানে মাটিতে আর্সেনিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার আছে। আছে শিওর? আছে স্যার। তুমি কি করে বুঝলে আছে? ওখানে টিউবওয়েলের জলে আর্সেনিক আছে? হ্যাঁ স্যার, টিউবওয়েলের জলে তো মানে লালচে দাগ পড়ে যায়, সেটা তো আয়রনের জন্যও করতে পারে, আর্সেনিকের জন্য কেন করবে? তোমার বাড়ির টিউবওয়েলের জলে লালচে দাগ পড়ে? বাড়িতে টিউবওয়েল আছে নিশ্চয়ই? হ্যাঁ আছে। আচ্ছা, এইবার তুমি বলছো যে বাড়িতে যে টিউবওয়েল আছে সেইখানে তুমি বললে যে না স্যার এখানে জলে আয়রন বেশি তাই লালচে দাগ পড়ছে, আমি বলছি না আর্সেনিক বেশি, তুমি বুঝবে কি করে? জানি না স্যার। বোঝার জন্য সব থেকে ভালো টেকনিক হচ্ছে যে টেকনিকটা এখন আমরা পড়ছি, ঠিক আছে, মনে থাকবে এটা, কারণ এটার অ্যাপ্লিকেশনই আসবে তোমাদের। অ্যালান ওয়েলস কি করেছিলেন, উনি কোয়ালিটেটিভলি ডিটারমাইন করতে চেয়েছিলেন, ধরো জলে একটা ইন্ডাস্ট্রি থেকে ওয়েস্ট ওয়াটার বেরোচ্ছে, সেই ওয়েস্ট ওয়াটারের মধ্যে কি কি এলিমেন্ট প্রেজেন্ট আছে উনি সেটা ডিটারমাইন করতে চেয়েছিলেন কোয়ালিটেটিভ। কিংবা ধরো ভগবান গোলার মাটি, তাতে কি কি এলিমেন্ট প্রেজেন্ট আছে সেটা ডিটারমাইন করতে চেয়েছিলেন। এইবারে বলবে যে স্যার এত কিছুর দরকার কি, আমরা তো কেমিস্ট্রি ল্যাবেও ডিটারমাইন করেছো, কিন্তু কেমিস্ট্রি ল্যাবে কিছু সমস্যা আছে, হচ্ছে যে একটা নির্দিষ্ট মাত্রার উপরে না থাকলে সেটা কিন্তু তুমি ওই ড্রাই টেস্ট বা ওয়েট টেস্ট দিয়ে ধরতে পারবে না। ধরো তোমাকে একটা এতটা আর্সেনিকের সল্ট দেয়া হলো, সেটা তুমি কেমিস্ট্রি ল্যাবে ডিটারমাইন করলে, এবার মাটিতে বা জলেতে এতটা আর্সেনিক থাকবে না, খুব ট্রেস মেটাল মানে হচ্ছে যেটা খুব সামান্য পরিমাণে আছে, সেই সামান্য পরিমাণে থাকবে। তাহলে সামান্য পরিমাণে যে মেটালস বা নন মেটালস আছে সেগুলো কিন্তু আমরা এই পদ্ধতির সাহায্যে ডিটারমাইন করতে পারবো। এটা কিন্তু ন্যানোমোলার পিকোমোলার রেঞ্জ, মানে 10⁻⁹ মোলার, 10⁻⁻12 মোলার, এই রেঞ্জে গিয়ে কিন্তু এই পদ্ধতির মাধ্যমে ডিটারমাইন হয়ে যায় যে কতটা আমার এলিমেন্ট আছে। দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস টেকনিক, যে ওই রেঞ্জে গিয়ে কিন্তু এই টেকনিকটার সাহায্যে আমরা ডিটারমাইন করতে পারছি, ঠিক আছে। তো এরকম আরো অনেক কিছু জিনিস হতে পারে, ঠিক আছে। চাইলা তুমি আছো? হ্যাঁ স্যার আছি। এই তো তোমার নেট তো দিব্যি চলছে, ফাঁকি মেরে দিচ্ছিলে জয়েন করবে না বলে। না স্যার তখন চলছিল না, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে রাখার দরকার নেই। হ্যাঁ, এইটা কোর্টরুম নয়, এটা ক্লাসরুম, মানে ওরকম প্রমাণ কেউ চাইবে না, তুমি মুখে বললেই আমি বিশ্বাস করব, ঠিক আছে। আচ্ছা, যেটা ব্যাপার হচ্ছে যে একটা সোনার গয়না, সেটা খাঁটি কিনা তুমি কি করে বুঝবে? আমি এই জন্য একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, কারণ মেয়েদের কাছে বায়োটেকনোলজি থেকে সোনার গয়না অনেক বেশি প্রিয় হয়। হ্যাঁ বলো। স্যার ওই তো অ্যাটমিক অ্যাবজর্পশন দিয়ে। কিভাবে বুঝবে একটু বুঝিয়ে বলো আমায়। স্যার অ্যাটমিক অ্যাবজর্পশনের ওই বলো।
বলো। স্যার অ্যাটমিক অ্যাবজর্পশনের ওখানে লাইট ইয়ে পাস করে অ্যাবজর্পশন দেখে বোঝা যাবে না? অ্যাবজর্পশন দেখে বোঝা যাবে। এইবারে তুমি একটা জিনিস বলো যে তুমি ধরো দুটো জিনিস হতে পারে, ঠিক আছে, যে হয়তো পিতল মিশিয়ে দিয়েছে সোনার গয়নার মধ্যে, হতেই পারে। হ্যাঁ, যে খাঁটি সোনা দেয়নি, পিতল মিশিয়ে দিয়েছে। আর দ্বিতীয় যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে যে সোনার গয়নাকে একটু ভারী করার জন্য কি করা হয়, ভারী জানি বা না শক্ত স্যার। করার জন্য। মেয়ে হয়ে এটা জানো না? এ কি, এ তো ক্রাইম। অলি তুমি জানো? ওটাতে অন্য কোনো মানে সোনা ছাড়া অন্য কিছু মেশানো হয়, যেটা খাদ বলে। হ্যাঁ, সেটা হচ্ছে গালা মেশানো হয়। গালা জানো তো? গালা বোঝো তো? হ্যাঁ, নাম শুনেছি স্যার। হ্যাঁ স্যার, আরে গালাম। গালা, হে ভগবান, গালারও নাম শুনেছো? সত্যি। হ্যাঁ যাই স্যার, হোক, চিনি। যেটা ব্যাপার, হ্যাঁ, হ্যাঁ, সবাই জানে গালা কি। তো এবার যেটা ব্যাপার হচ্ছে যে এই দুটো জিনিস করা যেতে পারে। তাহলে এইখানে কিন্তু তোমার দুটো প্রসেস আছে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কিভাবে কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ? দেখো, তুমি যদি অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি করো, তাহলে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রাম যেটা, সেটা সোনার জন্য আলাদা হবে, পিতলের জন্য আলাদা হবে। তাহলে তুমি তোমার গয়নাটা নিয়ে যদি অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমিটারে পরীক্ষা করো এবং দেখতে পাও যে না, আমার সোনার যে ওয়েভলেংথটা, সেই ওয়েভলেংথ তো আছে, কোনটা কি ওয়েভলেংথ আমি কালকে পড়াবো, আমরা কালকে সেটাই আসবো। আপাতত জাস্ট এগুলো মাথায় রাখো, একটু ইন্টারেস্ট না হলে এগুলো পড়তে ভালো লাগবে না, কারণ খুব বোরিং টপিক সত্যি। তাহলে সোনায় যে ওয়েভলেংথটা আছে সেই ওয়েভলেংথটাও আমার গয়নায় অ্যাবজর্ব হচ্ছে, আবার পিতল করেসপন্ডিং যে ওয়েভলেংথ আছে সেইগুলোও অ্যাবজর্ব হচ্ছে, ঠিক আছে। তো তখন কি তুমি বুঝবে যে না, যে সোনার দোকানি সে নিশ্চয়ই এই কাজটা করেছে যে পিতল মিশিয়ে দিয়েছে। কিন্তু গালার জন্য তো কোনো ওয়েভলেংথ নেই অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপিতে। তাহলে তুমি কি করে বুঝবে? সেইটাই কিন্তু একটা ছোট্ট টেকনিক, যেটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, আরেকটা জিনিস বলে নিই, যে মানে কোয়ালিটেটিভলি আমরা বুঝলাম, এবার কোয়ান্টিটেটিভলি যে কতটা সোনা আছে বা কতটা আর্সেনিক আছে বা কতটা আয়রন আছে সেটা আমরা কি করে বুঝবো। তার আগে আমরা বলে নিই যে এত টেকনিক থাকতে এই টেকনিকটা এত সুপিরিয়ার বা এত ভালো কেন। তার একটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে the superiority of this technique lies on a particular fact. What is that fact? যে এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 50টা থেকে 60টা এলিমেন্ট ডিটারমাইন করা যায়, মানে হিউজ নাম্বার। প্রত্যেকটা এই 50টা 60টার মধ্যে প্রত্যেকটা এলিমেন্টের একটা নির্দিষ্ট অ্যাবজর্পশন ম্যাক্সিমাম আছে। আবার বলছি, এই 50টা থেকে 60টা এলিমেন্টের একটা নির্দিষ্ট অ্যাবজর্পশন ম্যাক্সিমাম আছে, এবং একটার প্রেজেন্সেও অন্যটাকে ধরা যায়। ধরো তোমার রূপো আছে, তুমি রূপোর প্রেজেন্সে সোনা ধরতে পারলে, সোনার প্রেজেন্সে রূপো ধরতে পারলে, এইরকম ব্যাপার হয়ে যায় কিন্তু, ঠিক আছে? বোঝা যাচ্ছে তাই না? বুঝতে পারলাম। হ্যাঁ, একটার হ্যাঁ প্রেজেন্সে স্যার। কিন্তু তুমি অন্যটাকেও ধরতে পারবে। আচ্ছা, তুমি রূপোর হ্যাঁ উপর সোনার জল শুনেছো নিশ্চয়ই। হ্যাঁ। সোনার উপর রূপোর জল হয়? যদি না হয় কেন হয় না আমাকে পরে বলবে এটা। কি স্যার? সোনার উপর রূপোর জল হয়? না না স্যার, রূপোর ওপর সোনার জল। কেন হয় না? সোনার উপর রূপোর জল কেন হয় না এটা আমাকে বলবে সাইন্টিফিক্যালি। এইরকম বলবেন না যে স্যার আপনি কি বোকা, রূপোর উপর সোনার জল, সোনাটা কত দামি তাই আমি রূপোটা কিনে তার উপর সোনার জল করিয়ে দিলাম। কেউ রূপোর দাম কত কম, কেউ করে এরকম যে দামি সোনা কিনে তার উপর রূপোর জল করাবো। সেটা তো একটা রিজন। আমি জানতে চাইছি যে হ্যাঁ সাইন্টিফিক্যালি জিনিসটা কেন হয়। এটা আমাদের একটা পড়ার বিষয় থাকবে যে সাইন্টিফিক্যালি এটা কেন হয়, আর আদৌ কি করা হ্যাঁ যায় না না। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার স্যার, না স্যার যাবে না, কারণ আমার এই যে চামু মানে ক্লাসে কি অ্যাবজর্বশন, ওদের একটা থাকে যেটার কম এটার হয়ে গেলে। অ্যাবজর্পশনের সঙ্গে কোনো রিলেশনই নেই, এটা না স্যার, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের উপর রিলেশন আছে, মানে মেটাল যেটার মেটাল কম থাকে
আমার ঠিক মনে নেই আবছে, কিন্তু না না, তুমি বলতে দেখলাম। পারছো, তুমি বলতে পারছো, হ্যাঁ আমি শুনেছি ওই কম থাকে বেশি থাকে ওগুলো থেকেই তুমি বলতে পারছো, ঠিক আছে? হ্যাঁ কোন মেটালের রেডক্স পটেনশিয়াল কত, ঠিক আছে? আর যাই হোক, হ্যাঁ আমি যেটা এখানে তোমাদের বলতে চাইছি, তাহলে একটা সমস্যা হচ্ছে, প্রথম যেটা আমাদের সমস্যা ছিল কেন টেকনিকটা ভালো, যে তোমরা যখন কেমিক্যাল টেস্ট করো তখন কিন্তু অনেক টেস্টের সময় যদি অন্য কোনো এলিমেন্ট থাকে সেটা কিন্তু ইন্টারফেয়ার করে, এটার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, ঠিক আছে? এখানে তোমার 50-60টা আলাদা আলাদা এলিমেন্টকে তুমি একসাথে মেপে নিতে পারো, কারণ প্রত্যেকটার একটা নির্দিষ্ট অ্যাবজর্পশন ম্যাক্সিমাম আছে, প্রত্যেকটার একটা নির্দিষ্ট অ্যাবজর্পশন ম্যাক্সিমাম আছে। এইটা হচ্ছে গিয়ে একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে ট্রেস কোয়ান্টিটিতে, ধরো অলির বাড়ির ওখানে মাটিতে আর্সেনিক আছে, জলে আর্সেনিক আছে, আরে কত তোমাকে, ধরো কেমিস্ট্রি ল্যাবে অশোকদা 1 গ্রাম আর্সেনিকের সল্ট দিল, ওখানে কি 1 গ্রাম আর্সেনিক থাকবে? মাইনিউট অ্যামাউন্টে মাইক্রোগ্রাম লেভেলে থাকবে। 1 লিটার জল যদি তুমি নাও হয়তো তাতে 2 মাইক্রোগ্রাম থাকলো, এইরকম। তো অত কম কোয়ান্টিটিতে কিন্তু তোমার এই কেমিক্যাল টেস্ট যেগুলো তুমি কেমিস্ট্রি ল্যাবে করো সেগুলোর সাহায্যে কিন্তু তুমি ধরতে পারবে না, এই টেকনিকটার সাহায্যে ট্রেস কোয়ান্টিটিতে ধরা যায়। দ্বিতীয় হচ্ছে অন্যান্য মেটালের প্রেজেন্সেও তুমি বা অন্যান্য এলিমেন্টের প্রেজেন্সে ধরতে পারো। তৃতীয় হচ্ছে যে তুমি ডিটেক্ট করতে পারো, এবং চতুর্থ হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তুমি কোয়ান্টিফাই করতে পারো কতটা আছে, ঠিক আছে? কিভাবে না, আমরা এবারে হচ্ছে যে ডিটেক্টটা তো আমি করলাম, যে আমি যখন দেখলাম যে একটা অ্যাবজর্পশন পেলাম করসপন্ডিং টু আ পার্টিকুলার ওয়েভলেন্থ, আমি বুঝলাম সেই মেটালটা আছে। আমি কোয়ান্টিফাইটা কি করে করব? এই দেখো, এইখানে আমরা কপার মাপছি, ঠিক আছে? কপারের কনসেন্ট্রেশন মাপছি। তাহলে আমি কি করব, তোমরা ক্যালিব্রেশন কার্ভ বানাতে জানো? গ্লুকোজ প্রোটিন কিছু কোনোদিনও মেপেছো বাপ্পারাজ? গ্লুকোজ গ্লুকোজ তো হয়েছে স্যার। মেপেছো? তাহলে বাপ্পারাজ একটু আমাকে বলো তো কিভাবে মেপেছো গ্লুকোজ? নেই বাপ্পারাজ? জনার্দন, মৈনাক, কেউ একজন বলো। আরে কেউ নেই? এই যে শুনতে পাচ্ছ সে বলো কিভাবে মেপেছো। আমি ডিটেলস প্রসেস চাইছি না, যে এটা এত এমএল নিলাম, ওটা অত এমএল নিলাম, সেটা তত এমএল নিলাম, এইসব আমি জানতে চাইছি না। ওভারঅল প্রসেসটা একটু আমাকে বলো, গ্লুকোজ কিভাবে মেপেছো? স্যার আমার তো ব্লাড থেকে গ্লুকোজের ছিল, ওটাতে প্র্যাকটিক্যালে করেছিলাম। ও ও গটফট পদ্ধতিতে, মানে কোনো কার্ভ বানিয়ে কিছু মাপনি কোনোদিনও, প্রোটিন বা কিছু? না স্যার, আমরা ব্লাড থেকে করেছিলাম। আচ্ছা, ক্যালিব্রেশন কার্ভ ব্যাপারটা কি হয় এটা তোমরা এতদিনে নিশ্চয়ই করতে। সেটা হচ্ছে যে আমি জানি যে 2 ppm কপার 0.25 অ্যাবজর্পশন দেয়, ঠিক আছে? তারপর ধরো আমার 4 ppm কপার 0.5 অ্যাবজর্পশন দিল, এইরকম ভাবে আমি কয়েকটা নোন কনসেন্ট্রেশন নিয়ে নিলাম, যে আমার 2 ppm কপার 0.25 অ্যাবজর্পশন দিল, 4 ppm কপার 0.5 অ্যাবজর্পশন দিল, 6 ppm কপার 0.75 অ্যাবজর্পশন দিল, হ্যাঁ, 8 ppm কপার 1 অ্যাবজর্পশন দিল, ঠিক আছে? এইবার আমি একটা অ্যাবজর্পশন ভ্যালু পেলাম আমার স্যাম্পেলে। ধরো সাইলার একটা গয়না নিয়ে সেটাকে আমি করলাম গিয়ে হচ্ছে এই অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি নিয়ে, সেইখানে কপারের করসপন্ডিং যে ওয়েভলেংথ, সেই ওয়েভলেংথে আমি একটা অ্যাবজর্পশন পেলাম 0.375। আমাকে কেউ বলতে পারবে কত কপার আছে? বলা যাবে? আমি যদি একটা এরকম গ্রাফ পাই যাতে 2 ppm 0.25 অ্যাবজর্পশন দিচ্ছে, 4 ppm 0.5 অ্যাবজর্পশন দিচ্ছে, 6 ppm 0.75 অ্যাবজর্পশন দিচ্ছে, 8 ppm 1 অ্যাবজর্পশন দিচ্ছে, ঠিক আছে? তখন
আমি অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি করলাম সাইলার গয়নাটা, এবং দেখলাম যে তাতে কপার আছে, মানে 2 নম্বরই করে কপার মিশিয়ে দিয়েছে যে সোনার দোকানের লোক। এইবারে তারপরে নেক্সট স্টেপে দেখা গেল যে সেই গয়নাটায় কপারের করসপন্ডিং যে অ্যাবজর্পশনটা সেটা হচ্ছে গিয়ে 0.375। আমাকে কে বলবে কতটা কপার আছে? বলা যাবে কি যাবে না এটা প্রথমে বলো। হ্যাঁ যাবে। স্যার 7 ppm। 0.375। হ্যাঁ না, মানে কপারের কনসেন্ট্রেশনটা প্রায় 7 হবে হয়তো, কারণ কেন, কিভাবে ডিটারমাইন করবো? দেখো, তাহলে এখানে 0.25 সে 2 ppm দিচ্ছে, কথার কথা বলছি, 0.5 সে 4 ppm দিচ্ছে, ঠিক আছে? তাহলে 0.375 কি 0.25 আর 0.5 এর মাঝামাঝি। তাহলে এখান থেকে আমি একটা লাইন টানলাম এর ওপর, এটা আমার অ্যাবজর্পশন ছিল, তার করসপন্ডিং এইখানে আমি একটা ভ্যালু পাবো কি পাবো না? ক্যালিব্রেশন কার্ভ কি? আমি কয়েকটা বা স্ট্যান্ডার্ড কার্ভ, সেটা কি? স্ট্যান্ডার্ড কার্ভ হচ্ছে আমি কয়েকটা নোন কনসেন্ট্রেশন নিয়ে প্লট করলাম একটা গ্রাফ, এবার আমি আননোন কনসেন্ট্রেশনটাকে সেই গ্রাফে টানলাম, টেনে এক্সট্রাপোলেট করে কনসেন্ট্রেশনটা জানলাম। তাহলে যদি 2 ppm 0.25 অ্যাবজর্পশন দেয় আর 4 ppm 0.5 অ্যাবজর্পশন দেয়, 75 আমার স্যাম্পল অ্যাবজর্পশন দিয়েছে, তার মানে তাতে 3 ppm কপার আছে। ক্লিয়ার হচ্ছে? না হলে বলো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো? এই যে গ্রাফটা আছে, এই গ্রাফে তুমি তো অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি করলে একটা অ্যাবজর্পশন ভ্যালু পাবে, সেই ওর গয়নাটা নিয়ে করলে, ওর হাতের বালাটা নিয়ে করলে একটা অ্যাবজর্পশন ভ্যালু পেলে, সেটার করসপন্ডিং কনসেন্ট্রেশনটা তুমি গ্রাফ থেকে পাবে কি পাবে না, এটুকু আমাকে বলো। পাওয়া সম্ভব গ্রাফ থেকে? হ্যাঁ স্যার পাওয়া যাবে। পাওয়া যাবে। হ্যাঁ স্যার। তার মানে আমরা শুধু কোয়ালিটেটিভলি ও সোনার গয়নায় কপার মেশানো হয়েছে সেটাই জানি না, কতটা কপার সোনার গয়নায় মেশানো হয়েছে সেটাও কিন্তু জানি। ঠিক আছে? তাহলে বোথ কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ ইয়ে। নেক্সট কি হচ্ছে যে অলির বাড়িতে যদি জলে বা ইয়েতে ও বলছে লাল হয়ে যাচ্ছে, সেটা আর্সেনিকের জন্য না হয় আয়রনের জন্যও হতে পারে, বা আয়রনের জন্য না হয় আর্সেনিকের জন্য হতে পারে। তো কি আছে এবং কতটা পরিমাণ আছে, এবং খুব সামান্য পরিমাণে আছে, এরকম তো না মারাত্মক পরিমাণে আর্সেনিক আছে তাহলে তো হয়েই যেত, কিন্তু অত সামান্য পরিমাণে কিন্তু আমি ডিটারমাইন করতে পারছি। ঠিক আছে? নেক্সট হচ্ছে ধরো টিউবওয়েলের জল অলির বাড়িতে আছে, এরকম তো ব্যাপার নয় যে তাতে শুধু আয়রন বা আর্সেনিক থাকে, তাতে ক্লোরিন আছে, তাতে আরো অনেক কিছু আছে। হ্যাঁ, ভূগর্ভস্থ জল তো গ্রাউন্ড ওয়াটার, গ্রাউন্ড ওয়াটারের মধ্যে একাধিক মিনারেল থাকে, কিন্তু তুমি কেমিস্ট্রিতে একটা মিনারেলের প্রেজেন্সে কেমিস্ট্রি ল্যাবে অন্য মিনারেল কিন্তু ডিটেক্ট করা খুব ডিফিকাল্ট। ঠিক আছে? কারণ দুটোই কিন্তু রিঅ্যাক্ট করবে, এখানে কিন্তু সেই ইন্টারফিয়ারেন্সটা হয় না, কারণ প্রত্যেকটা মিনারেলের জন্য একটা নির্দিষ্ট ওয়েভলেংথ আছে। ইজ ইট ওকে? কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, আর একটা আমি আজকে বেশি খুব একটা যেতে চাইছি না, কারণ এইটা গেলে আবার এটার জন্য অনেক সময় বেরিয়ে যাবে তোমাদের বোঝাতে। আমি আর কয়েকটা ছোটখাটো ইউজ ডিসকাস করে শেষ করব। দ্বিতীয় কথা হচ্ছে যে ধরো তোমরা অ্যালয় বস্তুটা জানো? অ্যালয় কি? Few people know what is meant by alloy? হ্যাঁ, একটু বল। আচ্ছা, জার্মান বারে বারে বেরিয়ে হয়ে যাচ্ছে কেন? আরেকবার বলুন। কে বেরিয়ে যাচ্ছে? আমি? না, আপনি বেরোচ্ছেন না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না হতে স্যার পারে আমরা কথা আমরা। শুনতে পাচ্ছিলাম না, আবার বলুন। আচ্ছা, আমি বলছি যে অ্যালয় জিনিসটা কি কেউ জানো? অ্যালয়, ব্রোঞ্জ,
ব্রাস এগুলো কি? তামা, কাঁসা, এগুলো কি? হ্যাঁ, ধাতু। ধাতু। ধাতু মানে কোনো একটা মেটাল আছে না একাধিক আছে? একাধিক। একাধিক আছে, এবং এইগুলো একটা নির্দিষ্ট পরিমাণে মেশাতে হয় তো এগুলো তৈরি করার জন্য, তাই তো? হ্যাঁ স্যার। ধরো কপার, জিঙ্ক, হ্যাঁ। কপার, টিন এগুলো নির্দিষ্ট পরিমাণে তৈরি করা হয়, এবং এই এক এক ধরনের অ্যালয়ের এক এক ধরনের খুব ইম্পর্টেন্ট ফাংশন থাকে। তাহলে কোন অ্যালয়ের মধ্যে কত পার্সেন্ট কি আছে, হ্যাঁ, যাতে ধরো আমি ইউজ করব গিয়ে হচ্ছে কোনো একটা অ্যালুমিনিয়ামের অ্যালয় বা কোনো একটা জার্মান সিলভার আমি ইউজ করব, তাহলে নির্দিষ্ট অ্যালয় যে বা কাঁসা, তামা এগুলো ব্যবহার করব, তাহলে কতটা কপার, কতটা জিঙ্ক, কতটা কপার, কতটা টিন, এইগুলো একেবারে স্পেসিফিক অ্যামাউন্টে হতে হবে। গয়নায় একটু এদিক ওদিক হলে হলো, কিছু অসুবিধা নেই, কি আর হবে, একটু হয়তো 2-5 হাজার টাকা দোকানের লোক চুরি করে নিয়েছে। কিন্তু ভাবো আমরা যখন এরোপ্লেন বানাচ্ছি, অ্যালয় দিয়ে তৈরি হয়, আমরা যখন স্পেস ক্রাফট বানাচ্ছি, ঠিক আছে, যেটাতে করে ধরো মৈনাককে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া হবে, সেটাও অ্যালয় দিয়ে তৈরি হয়। তাহলে সেই সব ক্ষেত্রে যেখানে মানুষের প্রাণ ইনভলভ, আমরা কিন্তু কোনো রিস্ক নিতে পারি না। একটা নির্দিষ্ট টেনসাইল স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি একটা নির্দিষ্ট অ্যালয় দিতে পারবে, যাতে এলিমেন্টাল কনসেন্ট্রেশন গুলো খুব প্রিসাইজলি অ্যাকিউরেট হতে হবে। আবার বলছি, একটা নির্দিষ্ট টেনসাইল স্ট্রেংথ আর একটা নির্দিষ্ট ডিউরেবিলিটি একটা নির্দিষ্ট অ্যালয় দিতে পারবে, যাতে কিন্তু এলিমেন্টাল কনসেন্ট্রেশন গুলো অত্যন্ত প্রিসাইজ হতে হবে এবং অত্যন্ত অ্যাকিউরেট হতে হবে। সেইটা কিন্তু তখনই হওয়া সম্ভব যখন আমরা এই অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওইগুলো আছে এবং এক্স্যাক্টলি কতটা আছে। তাহলে সায়েন্টিফিক টার্মে বলতে গেলে লিমিট অফ ডিটেকশন, হ্যাঁ, ইজ ভেরি 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 মাইনিউট, মানে খুব মাইনিউট অ্যামাউন্টের এলিমেন্টকেও ডিটেক্ট করতে পারে। পিকোগ্রাম এবং পিকোমোলার এবং তার কম, ন্যানোমোলার তো পারেই, পিকোমোলার রেঞ্জেও পারে। দ্বিতীয় যেটা হচ্ছে যে শুধু যে মাইনিউট অ্যামাউন্টকে ডিটেক্ট করতে পারে তা নয়, লিমিট অফ ডিটেকশন দারুণ, প্লাস ও কিন্তু মারাত্মক অ্যাকিউরেটলি ডিটেক্ট করতে পারে। তুমি কোনো কেমিক্যাল মেথড বা কোনো অ্যাসে কিন্তু তোমাকে ওই অ্যাকিউরেসিতে বলবেই না। হয়তো 70 মাইক্রোগ্রাম আছে, কেমিক্যাল মেথড দেখালো গিয়ে হচ্ছে 85 মাইক্রোগ্রাম, কিন্তু এইটা 70 মাইক্রোগ্রাম থাকলে 70 মাইক্রোগ্রামই দেখাবে। এবার যে অ্যালয় গুলো দিয়ে স্পেসক্রাফট, এরোপ্লেন ইত্যাদি তৈরি হয়, সেখানে কিন্তু অত্যন্ত অ্যাকিউরেট কোয়ান্টিটির এগুলো থাকতে হয়, তাহলে এগুলো কিন্তু সেইভাবেই দেখাবে। সিমিলারলি এই যে সিমেন্ট টিমেন্ট, হ্যাঁ, এগুলো যে অ্যাডাল্টারেশন হয় বা অন্যান্য জিনিস, অ্যাডাল্টারেশন কি জানো অলি? না স্যার, জানি না। সর্ষের তেলে ঝাঁঝ বাড়ানোর জন্য কি করা হয় জানো? না। একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেওয়া হয়, খাঁটি লঙ্কার গুঁড়োর মধ্যে একটু ইটের পাউডার মিশিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ইটের পাউডারটা শুনেছি কালারের জন্য, কিন্তু ওই লঙ্কার গুঁড়োটা শুনিনি। এইগুলো কেন করা হয়? এইগুলো করা হয়, এগুলোকে বলে অ্যাডাল্টারেশন, যাতে কম পয়সায় জিনিসটা তৈরি করা যায়, ঠিক আছে? তা এই ধরনের অ্যাডাল্টারেশন এগুলো সিমেন্ট টিমেন্টের মধ্যে থাকে, এবং বিভিন্ন তোমার যে বিল্ডিং মেটেরিয়াল তার মধ্যে থাকে। এই ধরনের অ্যাডাল্টারেশন আছে কিনা সেইটা খুঁজে বার করারও বেস্ট টেকনিক হচ্ছে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। কারণ খুব অল্প পরিমাণেও যদি অ্যাডাল্টারেশন কেউ করে, তাহলেও কিন্তু এই অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির সাহায্যে ধরা যায়। ইজ দ্যাট ওকে? ওকে, আজকে আমরা এইখানে আপাতত এটা শেষ করছি, কারণ এইটা শুরু করলে এখন 1 ঘন্টা লাগবে, আর আজকে নেইও সবাই, তো আর আমারও নেটে একটু প্রবলেম আছে, আমি চাই না। আমি যেটা তোমাদের জিজ্ঞেস করছি যে একটা কি কিছু ধারণা হলো অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির ব্যাপারে, যে জিনিসটা কি?
বা কারুর যদি কিছু প্রশ্ন থাকে জিজ্ঞেস করো আমায়। কি হলো? আছে কারুর কোনো প্রশ্ন নাকি সবাই সব বুঝে গেছো? ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি সবাই সব বুঝে গেছো। হ্যাঁ বলো বলো, কে কি বলছো? আপাতত নেই, ঠিক আছে, নো প্রবলেম। দেখে নাও, আজকের লেকচারটা শুনে নাও। কালকে আমরা এর আরো ডিটেলসে ঢুকবো, ইনস্ট্রুমেন্টেশন বুঝবো, কিছু স্পেসিফিক এক্সাম্পল দেবো, নিয়ে দেখবো। ওকে, সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন টুমরো উইল টক অ্যাবাউট ইট। মিনওয়াইল এই ভিডিওটাকে একবার দেখে নিও, কারণ applications of atomic absorption spectroscopy is the most probable question in biophysics. বায়োফিজিক্সে এই কোয়েশ্চেনটা সব থেকে বেশি আসে, সেটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশনস অফ